হয়ে গেছে, শেষ হয়ে গেছে, ও শুরু হবে। মশকি চক্র কি? ঠিক আছে, আচ্ছা আমরা তাহলে আগের দিন বলেছিলাম যে মশকি চক্র মানে হচ্ছে যৌন জনন চক্র। অর্থাৎ আমরা এতক্ষণ দেখে এসেছি মানুষের মধ্যে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্সের অযৌন জনন সম্পন্ন হয়েছে। আমরা এখন দেখতে পাবো যে মশকির মধ্যে যৌন জনন সম্পন্ন হচ্ছে। যৌন জনন মানে গ্যামেট উৎপাদন, কারণ প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স যেহেতু প্রাণী। অযৌন জনন হচ্ছে বহু বিভাজন, যাকে আমরা বলে এসেছি সাইজোগনি, সাইজন্ট দশা। এখানে আমরা দেখতে পাবো যে গ্যামেট উৎপন্ন হচ্ছে, নিষেক হচ্ছে, জাইগোট তৈরি হচ্ছে, ইউকাইনেট তৈরি হচ্ছে, স্পোরোব্লাস্ট তৈরি হচ্ছে, স্পোরোজয়েট তৈরি হচ্ছে। কারণ আমরা বলেছিলাম যে গ্যামেটোসাইট টু স্পোরোজয়েট যৌন জনন মশকিদের হবে, আর স্পোরোজয়েট টু গ্যামেটোসাইট অযৌন জনন যেটা মানুষের মধ্যে হবে। আমরা আগের দিন দেখে এসেছি স্পোরোজয়েট টু গ্যামেটোসাইট, স্পোরোজয়েট থেকে কি করে গ্যামেটোসাইট তৈরি হয়। আমরা প্রথমে দেখে এসেছি ক্রিপ্টোজয়েট তৈরি হয়, এরিথ্রোসাইটিক মেরোজয়েট তৈরি হয়, এক্সোএরিথ্রোসাইটিক মেরোজয়েট তৈরি হয়, তারপরে গ্যামেটোসাইট তৈরি হয়। একটা হচ্ছে মাইক্রো, একটা হচ্ছে ম্যাক্রো। আমরা মশকি চক্রে আমরা প্রথম যাব গ্যামেট উৎপাদন। কারণ আমরা জানি যৌন জননের একক হচ্ছে গ্যামেট। কি হয়, মশকি যখন আক্রান্ত ব্যক্তি রক্ত পান করবে তখন আক্রান্ত ব্যক্তির প্রান্তীয় রক্তে কি আছে? গ্যামেটোসাইট। গ্যামেটোসাইট মানে কি? মাইক্রো গ্যামেটোসাইট আর ম্যাক্রো গ্যামেটোসাইট। তার সঙ্গে কি আছে? স্পোরোজয়েট, মেরোজয়েট, ক্রিপ্টোজয়েট, অন্যান্য দশাও তো আছে। শুধুমাত্র তো যে গ্যামেটোসাইট আছে তা তো নয়, যে দশাগুলো তৈরি হয়ে এসেছিল প্রি এরিথ্রোসাইটিক চক্রে বা দশায় কি উৎপন্ন হয়েছিল? প্রি এরিথ্রোসাইটিক মেরোজয়েট বা ক্রিপ্টোজয়েট। এরিথ্রোসাইটিক দশায় তৈরি হয়েছিল ট্রোফোজয়েট, এরিথ্রোসাইটিক মেরোজয়েট, এক্সোএরিথ্রোসাইটিক মেরোজয়েট, এক্সোএরিথ্রোসাইটিক দশায় তৈরি হয়েছিল। আর গ্যামেটোগনিতে তৈরি হয়েছিল গ্যামেটোসাইট। তার মানে এতক্ষণ যা যা তৈরি হয়েছে সব দশা কার মধ্যে যাবে? মশকির মধ্যে। মশকির পৌষ্টিক নালীতে যায়। তার মানে মশকি কিন্তু যখন রক্ত খায় আক্রান্ত মানুষের, রক্ত খায় মানে রক্ত পান করে, এই তো জড়িয়ে বসেছে আছে। শুনে যায় আরো এটা কিন্তু সেই ঘরের মতো নোংরা নয়, কিন্তু এ বলতে পারে এই কিন্তু পুরো পরিষ্কার, পুরো ফুললি স্যানিটাইজড। এখানে কি হয় না, মশকি কিন্তু চিনতে পারে না যে এটা হচ্ছে ক্রিপ্টোজয়েট, এটা হচ্ছে অমুক জয়েট, এটা হচ্ছে তমুক জয়েট। সে কিন্তু সব জয়েটকে একসঙ্গে কি করে? গ্রহণ করে। তাহলে মশকি আজকে যে আনন্দবাজারে দেখলাম আবার মাথা ঘুরিয়ে গেল। গেছেন যে কোশ্চেনটা আক্রান্তের সঙ্গে আবার হচ্ছে, তারপর আবার পুজো আসছে। পুজো না তোদের কাছে, আমার কাছে পুজোটা কোনো ভেক্টর নেই, আমি এখান থেকে কেটে করতে পারলেই বাঁচি। তাহলে মশকি আক্রান্ত ব্যক্তির রক্তপান করার সময় প্লাজমোডিয়ামের অন্যান্য দশাসহ
গ্যামেটোসাইট দশা মশকির পৌষ্টিক নালীতে প্রবেশ করে। অন্যান্য দশা সহ। তাহলে যখন একটা মশকি অসুস্থ ব্যক্তি রক্ত পান করবে, মশকি আক্রান্ত ব্যক্তির প্রান্তীয় রক্তে বর্তমান গ্যামেটোসাইট দশা তো যাবেই, তার সঙ্গে কিন্তু অন্যান্য দশা যাবে। এবং মশকির গিয়ে কোথায় অবস্থান করবে? গাট। আমরা অমেরুদণ্ডীর পৌষ্টিক নালীকে সাধারণত এলিমেন্টারি ক্যানেল বলি না। আমাদের যেমন বলা হয় এলিমেন্টারি সিস্টেম বা এলিমেন্টারি ক্যানেল, অমেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে আমরা বলি গাট, পৌষ্টিক নালী। এবার পাকস্থলীতে গ্যামেটোসাইট ছাড়া আর অন্যান্য দশা কিন্তু বেঁচে থাকবে, শুধুমাত্র বেঁচে থাকবে গ্যামেটোসাইট। নিয়েছিল কিন্তু ক্রিপ্টোজাইট, এরিথ্রোসাইটিক মেরোজাইট, প্রোফোজাইট, এক্সোএরিথ্রোসাইটিক মেরোজাইট, এতগুলো দশা গেছিল। কিন্তু এতগুলো দশার মধ্যে মশকির পাকস্থলীতে কিন্তু শুধুমাত্র বেঁচে থাকবে গ্যামেটোসাইট, অন্যান্য দশাগুলো কিন্তু সব নষ্ট হয়ে যাবে। মশকির পাকস্থলীতে গ্যামেটোসাইট দশা ছাড়া অন্যান্য দশাগুলি নষ্ট হয়ে যাবে। দেখ, এই যে গ্যামেটোসাইট, তার মানে কিন্তু দু ধরনের গ্যামেটোসাইট গেছিল। একটা মাইক্রো গ্যামেটোসাইট গেছিল আর একটা ম্যাক্রো গ্যামেটোসাইট। ম্যাক্রো গ্যামেটোসাইট আকৃতিতে বড় আর মাইক্রো গ্যামেটোসাইট আকৃতিতে ছোট। ম্যাক্রো গ্যামেটোসাইট গোলাকার আকৃতি ধারণ করে ম্যাক্রোগ্যামেট বা সাইলের কাশি মাসি হচ্ছে না তো? তা তুই এলি কেন আজকে? আমি বলেছি না যে এরকম কোনো প্রবলেম হলে আসিস না। বাড়িতে সবাই সুস্থ তো? নাকি চলে যাবি আজকে? কারণ এটা সবার রিস্ক কিন্তু আমাদের, ওই জন্য বলেছি আসতে নাই। ঠান্ডা জল খেয়েছিলি কোথায়? এই সময় এইসব কেউ করে? স্ত্রী গ্যামেট উৎপন্ন করে। তার মানে ম্যাক্রোগ্যামেটোসাইট গেছিল, ম্যাক্রোগ্যামেটোসাইট থেকে কি উৎপন্ন হলো না? ম্যাক্রোগ্যামেট উৎপন্ন হলো। এবং প্রতিটি ম্যাক্রোগ্যামেটোসাইট থেকে একটি করে ম্যাক্রোগ্যামেট উৎপন্ন হয়। তার মানে এক একটা গ্যামেটোসাইট এক একটা করে ম্যাক্রোগ্যামেট কি করবে? উৎপন্ন করবে। তাহলে ম্যাক্রোগ্যামেটোসাইট শেষ, গ্যামেট উৎপাদনের স্ত্রী গ্যামেট উৎপন্ন হয়ে গেছে। এরপরে কি উৎপন্ন হবে? মাইক্রোগ্যামেট মানে পুং গ্যামেট।
মাইক্রোগ্যামেট যখন প্রবেশ করলো তার 5 মিনিটের মধ্যে প্রতিটি মাইক্রোগ্যামেটের মানে মাইক্রোগ্যামেটোসাইটের প্রান্তভাগ থেকে 4টে ফ্ল্যাজেলা তৈরি হবে। এখানে কিন্তু ফ্ল্যাজেলার কোনো প্রশ্ন নেই, তার কারণটা হচ্ছে একটাই, ম্যাক্রোগ্যামেট কিন্তু নিশ্চল প্রকৃতি, স্ত্রীগ্যামেট নিশ্চল, পুংগ্যামেট হচ্ছে সচল। তার মানে স্ত্রীগ্যামেট ফ্ল্যাজেলা বিহীন আর পুংগ্যামেট হচ্ছে কিন্তু ফ্ল্যাজেলা যুক্ত। এর এখানে কিন্তু কোনো ফ্ল্যাজেলা তৈরির প্রশ্ন নেই। যখন মাইক্রোগ্যামেটোসাইট প্রবেশ করবে, মাইক্রোগ্যামেটোসাইট প্রবেশের 5 মিনিটের মধ্যে তারা গোলাকার আকৃতি ধারণ করে এবং তাদের প্রান্তভাগ থেকে 4টে ফ্ল্যাজেলা তৈরি হবে। এই পদ্ধতিকে আমরা বলি এক্স ফ্ল্যাজেলেশন। যে পদ্ধতির মাধ্যমে মাইক্রোগ্যামেটোসাইট থেকে ফ্ল্যাজেলা তৈরি হয় সেই পদ্ধতিকে বলা হচ্ছে এক্স ফ্ল্যাজেলেশন পদ্ধতি। এবং যেহেতু 4টি ফ্ল্যাজেলা তৈরি হয়, যার জন্য প্রতিটি মাইক্রোগ্যামেটোসাইট থেকে কটা মাইক্রোগ্যামেট তৈরি হবে? 4টে মাইক্রোগ্যামেট তৈরি হবে এবং প্রত্যেকটা মাইক্রোগ্যামেট এক একটা করে ফ্ল্যাজেলা যুক্ত। আমরা জানি যে পুংগ্যামেট সবসময় সচল প্রকৃতির হয়, ফ্ল্যাজেলা যুক্ত হয়, আর স্ত্রীগ্যামেট সবসময় নিশ্চল প্রকৃতির হয়, ফ্ল্যাজেলা বিহীন। তাহলে এখানে কি হবে? ফ্ল্যাজেলা যুক্ত মাইক্রোগ্যামেট কি হবে? তৈরি হবে। তাহলে মাইক্রোগ্যামেটোসাইট প্রবেশ করা 5 মিনিটের মধ্যে গোলাকার আকৃতি ধারণ করে এবং প্রান্তভাগ থেকে 4টি ফ্ল্যাজেলা উৎপন্ন হয়, যাকে এক্স ফ্ল্যাজেলেশন বলে। প্রতিটি মাইক্রোগ্যামেটোসাইট থেকে 4টি মাইক্রোগ্যামেট বা পুংগ্যামেট উৎপন্ন হয়। আমার হেডিং ছিল দেখ, গ্যামেট উৎপাদন, পুংগ্যামেট আর স্ত্রীগ্যামেট উৎপন্ন হয়ে গেল। আমরা জানি যে যৌনজনন সাধারণত গ্যামেটের মাধ্যমে হয়। তার মানে এখান থেকে আমরা বুঝতে পারছি যে মশকির মধ্যে নিশ্চয়ই যৌনজনন সম্পন্ন হয়। গ্যামেট উৎপন্ন হলে তারপরে কি হয় বলতো? নিষেক হবে। তার মানে মাইক্রোগ্যামেট আর ম্যাক্রোগ্যামেট মিলিত হবে। তাহলে 2 নম্বর পর্যায়টার নাম কি হবে? নিষেক। মাইক্রোগ্যামেট আর ম্যাক্রোগ্যামেট উৎপন্ন হওয়ার 10 মিনিটের মধ্যে মাইক্রোগ্যামেট কোন দিকে ধাবিত হবে? কেন? মাইক্রোগ্যামেট হচ্ছে ফ্ল্যাজেলা যুক্ত, সচল প্রকৃতি, ম্যাক্রোগ্যামেট হচ্ছে নিশ্চল প্রকৃতি। তারপরে মাইক্রোগ্যামেট আর ম্যাক্রোগ্যামেটের কি হবে? মিলন হবে, উৎপন্ন হবে নিষিক্ত ম্যাক্রোগ্যামেট, বা আমরা তাকে বলবো কি? জাইগোট। তার মানে এটাকে আমরা বলতে পারি নিষেক, অথবা আমরা বলতে পারি জাইগোট গঠন। একে আমরা বলবো কি না? নিষিক্ত ম্যাক্রোগ্যামেট গঠন। তাহলে আমরা কি বলবো 2 নম্বরে?
মাইক্রো এবং ম্যাক্রোগ্যামেট কটা বাজে এখন জানছি না পুজো তাহলে রোগ উৎপন্ন হওয়ার 10 মিনিটের মধ্যে মাইক্রোগ্যামেট ম্যাক্রোগ্যামেটের দিকে ধাবিত হবে। তার কারণ হচ্ছে, আচ্ছা এখানে লিখে নাও তো, সচল মাইক্রোগ্যামেট নিশ্চল ম্যাক্রোগ্যামেটের দিকে কি হবে না ধাবিত হবে। এরপরে কি হবে না প্রতিটি মাইক্রোগ্যামেট ম্যাক্রোগ্যামেটের সঙ্গে মিলিত হয়, অর্থাৎ নিষেক প্রক্রিয়া সম্পন্ন হয়। নিষেকের ফলে নিষিক্ত ম্যাক্রোগ্যামেট বা আমরা একে কি বলি জাইগোট কি হয় না গঠিত হয়। তাহলে আমরা এইখানে দেখে এসেছিলাম পুংগ্যামেট আর স্ত্রীগ্যামেট তৈরি হচ্ছে, আর এখানে আমরা দেখলাম যে পুংগ্যামেট আর স্ত্রীগ্যামেটটা উৎপন্ন হয়েছে, সেই পুংগ্যামেট এবং স্ত্রীগ্যামেট কি হয়েছে মিলিত হয়েছে, মিলিত হওয়ার পরে কি উৎপন্ন হয়েছে জাইগোট উৎপন্ন হয়েছে। তাহলে এইভাবে গ্যামেট উৎপন্ন হলো, গ্যামেট উৎপন্ন হওয়ার পরে জাইগোট উৎপন্ন হয়েছে। আমরা এখানে দেখব প্রবেশ করেছে গ্যামেটোসাইট, শেষ করব স্পোরোজয়েট, কারণ সেই স্পোরোজয়েটটা লালা গ্রন্থিতে আসবে। তাহলে প্রথমে গ্যামেটোসাইট, গ্যামেটোসাইট টু গ্যামেট, গ্যামেট টু জাইগোট। এবার জাইগোট থেকে কি তৈরি হয় আমরা দেখছি। আমরা এরপরে যেটা যাব তিন নম্বর, আমরা যাব উকাইনেট গঠন। উকাইনেট কি আমরা দেখে এসেছি, নিষিক্ত গ্যামেট তৈরি হয়েছে, নিষিক্ত ম্যাক্রোগ্যামেট তৈরি হয়েছে, জাইগোট তৈরি হয়েছে। জাইগোট তৈরির 24 ঘন্টা পরে জাইগোট কি হবে না লম্বা আকৃতি ধারণ করবে। তখন জাইগোটকে আমরা কি বলবো উকাইনেট, বা এর অল্টারনেটিভ একটা নাম হচ্ছে ভার্মিকিউল। কোথায় হচ্ছে বলতে এতক্ষণ এগুলো কোথায় মশার ভেতরে তো আমি জানি, দেখ আমার দেখ পাকস্থলীতে দেখ লেখা আছে যে পাকস্থলীতে
গ্যামেটোসাইট ছাড়া অন্যান্য দশা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। তার মানে এতক্ষণ হচ্ছে কিন্তু পাকস্থলীতে, উকাইনেট কিন্তু পাকস্থলীতেই আছে, মানে উকাইনেট পাকস্থলীতে আছে মানে পাকস্থলীতে তৈরি হলো। এবার পাকস্থলীর অন্ত আবরণী ভেদ করে পাকস্থলীর তিনটে আবরণী, এপিথেলিয়াম, সাব এপিথেলিয়াম আর হচ্ছে এন্ডোথেলিয়াম। এন্ডোথেলিয়ামকে আমরা বলি অন্ত আবরণী। এতক্ষণ কিন্তু অন্ত আবরণীতে উকাইনেট গঠিত হয়েছে, অন্ত আবরণী থেকে উকাইনেট বেরিয়ে এসছে, বেরিয়ে এসে এপিথেলিয়াম আর সাব এপিথেলিয়ামের মাঝখানে অবস্থান করছে। উকাইনেট কি ছিল? লম্বা। উকাইনেট গোলাকার আকৃতি ধারণ করে উকাইনেট কনভার্টেড টু উসিস্ট ছিল মাইক্রোগ্যামেট ম্যাক্রোগ্যামেট, মানে মাইক্রোগ্যামেটোসাইট ম্যাক্রোগ্যামেটোসাইট হলে হয়ে গেল মাইক্রোগ্যামেট ম্যাক্রোগ্যামেট। তারপরে হলো জাইগোট, তারপরে হলো উকাইনেট। উকাইনেট লাস্টে শেষ করলো কোথায়? উসিস্ট। তাহলে আমরা কি বলবো? কি বললাম যেন? জাইগোট বা নিষিক্ত ম্যাক্রোগ্যামেট বা জাইগোট চব্বিশ ঘন্টার পরে লম্বাটে আকৃতি ধারণ করে উকাইনেট বা ভার্মিকিউলে পরিণত হয়। তাহলে এতক্ষণ ছিল জাইগোট, সেই জাইগোট কিসে পরিণত হলো? উকাইনেট। উকাইনেট এবার কি হবে? উকাইনেট মশকির পাকস্থলীর অন্ত আবরণী ভেদ করে এপিথেলিয়াম এবং সাব এপিথেলিয়ামে মধ্যবর্তী স্থানে কি করে? অবস্থান করে। উকাইনেট অবস্থান করেছে পাকস্থলীর বাইরের দিকের আবরণী কলা আর মাঝখানের আবরণী কলার মধ্যবর্তী স্থানে। বাইরের আবরণী কলাকে বলা হচ্ছে এপিথেলিয়াম আর মাঝখানের আবরণী কলাকে বলা হচ্ছে সাব এপিথেলিয়াম। এরপরে কি হবে? উকাইনেট গোলাকার আকৃতি ধারণ করে উশিষ্টে পরিণত হয়। এতক্ষণ যা গল্প বললাম পুরোটা কমপ্লিট হতে 48 ঘন্টা সময় লাগে। এতক্ষণ গল্প মানে গ্যামেটোসাইট, গ্যামেট, জাইগোট, উকাইনেট, উসিস্ট। তার মানে গ্যামেটোসাইট প্রবেশ করার 48 ঘন্টার মধ্যে
উসিস্ট গঠিত হয়। তাহলে আমাদের উকাইনেট হয়ে গেল। আমরা এবার যাব স্বাভাবিকভাবে আমরা জানি প্লাজমোডিয়াম কিন্তু সিনসিটিয়াম, তার মানে প্লাজমোডিয়ামে একাধিক নিউক্লিয়াস আছে। যে উসিস্ট তৈরি হয়েছিল, উসিস্টের নিউক্লিয়াস বারবার করে বিভাজিত হয়ে তাহলে কি হবে, অনেকগুলো নিউক্লিয়াসে পরিণত হবে এবং প্রত্যেকটা নিউক্লিয়াস সাইটোপ্লাজম দ্বারা পরিবেষ্টিত হয়ে তখন স্পোরোব্লাস্ট গঠন করবে। এতক্ষণ কি নাম শুনেছিলাম? উসিস্ট কিসে পরিণত হলো? স্পোরোব্লাস্ট। যে পদ্ধতিতে উসিস্ট থেকে স্পোরোব্লাস্ট তৈরি হবে তাকে আমরা বলবো কি? স্পোরোগনি। স্পোরোব্লাস্ট কাস্তে আকৃতি ধারণ করবে, তাকে কি বলবো? স্পোরোজয়েড। আগের দিন বলেছিলাম যে স্পোরোজয়েডকে চেনার উপায় হচ্ছে সে হচ্ছে কাস্তে আকৃতি। স্পোরোজয়েড উসিস্টের প্রাচীর ভেদ করে মশকির যে দেহ গহ্বরকে কি বলা হয় আমাদের প্রাণী? হিমোসিল। হিমোসিলে আসবে, হিমোসিল থেকে কোথায় যাবে? এইটা কমপ্লিট করতে 2 থেকে 4 সপ্তাহ লাগাবে। সেই মশকি যখন আক্রান্ত ব্যক্তি সুস্থ মানুষকে যখন কামড়াবে, রক্তপান করবে, তখন লালাগ্রন্থিতে কি আছে? স্পোরোজয়েডটাকে কি করবে? ইনজেক্ট করবে। তাহলে প্রবেশ করেছিল কি? গ্যামেটোসাইট। তৈরি হলো কি? তারপরে আমাদের কমপ্লিট করে দিলাম এখানে গ্যামেটোসাইট টু স্পোরোজয়েড ইকুয়াল টু যৌন জনন, আর সেদিকে স্পোরোজয়েড টু গ্যামেটোসাইট। তাহলে কি হবে? উসিস্ট মধ্যস্থ নিউক্লিয়াস বারবার বিভাজিত হয়ে অসংখ্য নিউক্লিয়াস গঠন করে। প্রতিটি নিউক্লিয়াস সাইটোপ্লাজম দ্বারা পরিবেষ্টিত হয়ে স্পোরোব্লাস্টে পরিণত হয়। যে পদ্ধতিতে উসিস্ট থেকে স্পোরোব্লাস্ট গঠিত হয় তাকে স্পোরোগনি পদ্ধতি। তাহলে স্পোরোগনি হয়ে গেল, যার জন্য এর নাম হচ্ছে কি? স্পোরোগনি। আমার যে গঠন তৈরি হয়েছিল সেই গঠনটার নাম হচ্ছে কি? স্পোরোব্লাস্ট। যে পদ্ধতি সেই পদ্ধতি হচ্ছে স্পোরোগনি। স্পোরোব্লাস্ট কি হবে? কাস্তে আকৃতি ধারণ করে স্পোরোজয়েডে পরিণত হয়। এরপরে কি হবে? স্পোরোজয়েড
হিমশিলে প্রথমে অবস্থান করে এবং পরে হিমশিল থেকে মশকির লালা গ্রন্থিতে কি করবে? অবস্থান করবে। মশকির দেহে যৌন চক্র সম্পন্ন করতে কতদিন লাগবে? 2 থেকে 4 সপ্তাহ। উক্ত মশকি সুস্থ মানুষের রক্ত পান করার সময় লালা গ্রন্থিতে বর্তমান স্পোরোজয়েট ব্যক্তির রক্তে মিশ্রিত। তাহলে এই হচ্ছে কি না প্লাজমোডিয়ামের যৌন চক্র। তাহলে আমরা আগের দিন অযৌন চক্র পড়েছিলাম, আজকে আমরা যৌন চক্র পড়লাম। পুরো মশকির যৌন চক্র কিন্তু পরীক্ষায় আসবে না। বলবে যৌন চক্রের উকাইনের গঠন বর্ণনা করো, বা গ্যামেট কি করে গঠিত হয় বর্ণনা করো, স্পোরোগনি কাকে বলে, স্পোরোগনি পদ্ধতি বর্ণনা করো। এক একটা হেডিং অনুযায়ী এক একটা কোশ্চেন হবে। কখনো বলবে না যে প্লাজমোডিয়ামের যৌন চক্র বর্ণনা করো বা প্লাজমোডিয়ামের অযৌন চক্র বর্ণনা করো। সেখানে যেমন বলতে পারে যে প্রি এরিথ্রোসাইটিক দশা বলো, এরিথ্রোসাইটিক দশা বলো, বা গ্যামেটোগনি দশা বলো। এখানেও একই রকম ভাবে এক একটা হেডিং অনুযায়ী কি হবে কোশ্চেন হবে। আমরা প্লাজমোডিয়ামের জীবন চক্র করলাম। জীবন চক্র করার পরে কি হলো পেছনে, আমরা ম্যালেরিয়া রোগের নির্ণয় করব। ম্যালেরিয়া রোগের নির্ণয়ের জন্য দুটো নির্ণয় করা হয়, দুটো পরীক্ষা করা হয়। একটা হচ্ছে রক্তের স্ক্রিনিং টেস্ট। সাধারণত স্ক্রিনিং টেস্টে প্লাজমোডিয়ামের জীবাণু অনেক সময় ধরা পড়ে না, যার জন্য যেটা করা হয় সেটা হচ্ছে কি ইমিউনো ক্রোমাটোগ্রাফি টেস্ট। আমরা জানি পেপার ক্রোমাটোগ্রাফি বলে এক ধরনের পদ্ধতি আছে। সেই পেপার ক্রোমাটোগ্রাফি পদ্ধতির মাধ্যমে যে ব্যক্তির থেকে প্লাজমোডিয়াম নেওয়া হবে তার এগেইনস্টে কিন্তু অ্যান্টিবডি তৈরি হয়। সেই অ্যান্টিবডি অ্যান্টিজেনের রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে ইমিউনো ক্রোমাটোগ্রাফি বলে একটা টেস্ট আছে, যে টেস্টের মাধ্যমে রোগ নির্ণয় করা হয়। এই রোগের চিকিৎসা কি না, ম্যালেরিয়া রোগের চিকিৎসা দুটো ভাবে করা যেতে পারে, বা এটাকে আমরা রোগ নিয়ন্ত্রণও বলতে পারি। একটা হচ্ছে অসুস্থ ব্যক্তির চিকিৎসা করি। আমরা জানি যে
প্লাজমোডিয়াম ভাইভাক্সকে ধ্বংস করতে পারে একমাত্র কে? বহুল প্রচলিত, সবাই জানি আমরা, হাইড্রোক্লোরোকুইন। সেই যে ও এতে যে বলেছিল করোনা চিকিৎসায় হাইড্রোক্লোরোকুইন, কুইনাইন ব্যবহার করা হয় সিংকোনা গাছের উপক্ষা। আমরা কিন্তু দোকানে গিয়ে বলি যদি কুইনাইন দাও, কুইনাইন বলে কিন্তু কোনো ওষুধ নেই। কুইনাইন হচ্ছে জেনেরিক নাম। কুইনাইন হচ্ছে এক ধরনের অ্যাক্টিভ কনস্টিটিউয়েন্ট। আমরা যখন ফার্মাকোলজি পড়ি, ফার্মাকগনোসি পড়ি, ফার্মাকগনোসি মানে হচ্ছে বিজ্ঞানের, জীবন বিজ্ঞানের যে শাখা, ওষুধ তৈরি জানা যায়, ড্রাগের এফেক্ট জানা যায়, সেখানে আমরা অ্যাক্টিভ কনস্টিটিউয়েন্ট পড়ি, সক্রিয় উপাদান। সক্রিয় উপাদান মানে একটা ওষুধ কি কি উপাদান নিয়ে তৈরি হয়। ওষুধের যে স্ট্রিপ গুলো দেখবি, যে ট্যাবলেটের যে পাতাগুলো স্ট্রিপ, বা যে সিরাপের যে যেগুলো বোতলগুলো হয়, দেখবে একটা লেবেল বানানো থাকে বা খাপ থাকে, সেই খাপে দেখবি লেখা থাকে কনস্টিটিউয়েন্টস। এবং দেখবি যে যদি লিকুইড হয় সেখানে লেখা থাকে ভি পার ভি। আর যদি ট্যাবলেট হয় তাহলে সেখানে দেখবি যে ডব্লিউ পার ডব্লিউ। এই মানেগুলো জানিস? একটা হচ্ছে ভলিউম পার ভলিউমে, আর হচ্ছে ওয়েট পার ওয়েট। এগুলো আমাদের যখন আমরা ফার্মাকোলজি পড়ি, আমরা ফার্মাকগনোসি পড়ি, এগুলো আমাদেরকে শেখানো হয়। আর যারা বিফার্ম পড়ে, বিফার্ম নিশ্চয় আমরা শুনে এসেছি, এরা জানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আর সিভিল ইঞ্জিনিয়ার। আমাদের সায়েন্স সাধু বাবু আর হচ্ছে ইচ্ছে ছিল না, বাড়ির চাপে পড়ানো হয়েছে শক্তিগ্রাম। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট দিয়ে বা যেই মেন দিয়ে আরেকটা যাওয়া যায়। বলেছে যে আমার ইঞ্জিনিয়ারিং ইচ্ছা। না তোকে আমি তোকে বলেছি আবার ইঞ্জিনিয়ার? আমি বলেছি ইঞ্জিনিয়ার হচ্ছে এ। আমি তোকে বলেছি তোর পড়ার ইচ্ছা ছিল না, কিন্তু তোকে চাপ দিয়ে পড়ানো হচ্ছে। এই ইঞ্জিনিয়ার হচ্ছে সায়েন্স সাধু। সাধারণত যারা ফার্মাসিউটিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ে বা যারা বিফার্ম, ডিফার্ম ইত্যাদি পড়ে, তাদের ক্ষেত্রে এইগুলো শেখানো হয় যে কি করে ওষুধ তৈরি হয়, ওষুধের অ্যাক্টিভ কনস্টিটিউয়েন্ট। তার মানে সেই ওষুধটা তৈরি করতে যে উপাদানগুলো লাগে, যে উপাদানটা সব থেকে বেশি থাকে সেটা হচ্ছে প্রধান কনস্টিটিউয়েন্ট। আর অন্যান্যগুলো অ্যাক্সেসরি মানে ধর কিছু প্রিজারভেটিভ থাকে, কারণ ওষুধটা অনেক দিন ধরে এক্সপায়ারি ডেট থাকে না। এবার অতদিন ওষুধটাকে তো প্রিজার্ভ করে রাখতে হবে, যার জন্য তার সঙ্গে প্রিজারভেটিভ থাকে, তার সঙ্গে কালার অ্যাডেড থাকে। বিভিন্ন ওষুধের বর্ণ বিভিন্ন, হয়তো বিভিন্ন কালার থাকে, এরকম আরো আরো অনেক কিছু থাকে। আর মনে নেই আমার কি কি থাকে। হ্যাঁ কি? হ্যাঁ, সে ফ্লেভারও থাকে। যাই হোক, আমি কিন্তু ওষুধ দোকানে গেলে কিন্তু কুইনাইন বলে কোনো ওষুধ পাবো না। যে সমস্ত ব্র্যান্ডের ওষুধে কুইনাইন থাকে বাজারে, যেগুলো বহুল প্রচলিত, ক্লোরোকুইন, কেমোকুইন আর হচ্ছে প্লাজমোকুইন। আর করোনার দৌলতে আমরা জেনে এসেছি হাইড্রোক্সিক্লোরোকুইন। কারণ হাইড্রোক্সিক্লোরোকুইন একটা সময় বলেছিল যে করোনা চিকিৎসায় ব্যবহার করা হচ্ছে। যাই হোক, তারপরে তো হাইড্রোক্সিক্লোরোকুইনের ব্যবহার আর জানি না। তাহলে এইরকম অসুস্থ ব্যক্তি চিকিৎসা করে, এদের কাজ কি?
না মেনলি প্লাজমোডিয়াম ভাইভাক্সের সংক্রামক দশা কোনটা বলতো? প্লাজমোডিয়াম ভাইভাক্সের কোন দশাটা মানুষকে সংক্রমণ করে? গ্যামেটোসাইট দশা। এই ওষুধগুলো মেনলি পরিণত প্লাজমোডিয়াম ভাইভাক্সকে কিন্তু মারতে পারবে না, স্পোরোজয়েড, মেরোজয়েড, গ্যামেট, অমুক তমুক ইত্যাদিকে কিন্তু ধ্বংস করতে পারবে না। এরা একমাত্র নষ্ট করতে পারে গ্যামেটোসাইট দশা। আর 2 নম্বর হচ্ছে কি, বাহক পতঙ্গ ধ্বংস করে, তার মানে মশা ধ্বংস করা। আমরা তো জানি যে মশাকে ধ্বংস করার জন্য বিভিন্ন ধরনের পদ্ধতি আছে। 1 নম্বরে আমরা বলতে পারি মশা লার্ভাকে ধ্বংস করার জন্য যে ইনসেকটিসাইড ব্যবহার করা হয়, ডাইক্লোর, ডাইফেনাইল, ট্রাইক্লোরোথিন, ডিডিটি। সাধারণত এগুলো কি হয় না, স্ট্যাগন্যান্ট ওয়াটারে হয়, বদ্ধ জলাশয়ে হয়। লার্ভার শ্বসন প্রক্রিয়াকে বন্ধ করে দেওয়ার জন্য সেখানে কি হয় না, জলাশয়ে কেরোসিন দিয়ে দেওয়া হয়। কেরোসিন দিলে কি হবে, অক্সিজেনের অভাবজনিত কারণে লার্ভাগুলো কি হবে, মারা যাবে। 3 নম্বর, কিছু কিছু লার্ভা খাদক মাছ আছে, তেচোকা, তেলাপিয়া, গাম্বুসিয়া, খলিশা, এইরকম কতগুলো মাছ আছে যে মাছগুলো হচ্ছে মাংসাশী মাছ, যে মাছগুলো কি করে না, লার্ভা ধ্বংস করে। কি হলো, মনে হচ্ছে তাই? তাহলে এরা কি করে না, মশকির লার্ভা ভক্ষণ করে মশকিকে কি করে ধ্বংস করে। এটাকে আমরা বলি জৈবিক নিয়ন্ত্রণ, মশকির জৈবিক নিয়ন্ত্রণ। এই তেলাপিয়া, তেচোকা, গাম্বুসিয়া, খলিশা ইত্যাদি মাছ ব্যবহার করে মশকি ধ্বংস করাকে আমরা বলি মশকির জৈবিক নিয়ন্ত্রণ। আর একটা যেটা আছে সেটা হচ্ছে ব্যক্তিগত সুরক্ষা। মশারি টাঙিয়ে ঘুমাতে হবে, ক্লোরোহেক্সা, চলে আয় এখানে, তুই চলে আয়। আরে ক্লোরোহেক্সা যে সমস্ত পাউডার গুলো আছে বা যে সমস্ত লিকুইড গুলো আছে, যেমন মোটিন, গুড নাইট ইত্যাদি। আরেকটা হচ্ছে কি না, ওডোমাস। ওডোমাস দেখবি যে ওডোমাস এটা মলম পাওয়া যায়, ক্রিম পাওয়া যায়। এই ওডোমাস ক্রিমটা মাখলে মশা কি হয়, আচ্ছা কামড়ায় না, ওই গন্ধটা শুনে। স্যার বলছি প্যারাফিন কি একই কাজ করে? প্যারাফিন তো মোম, প্যারাফিন মশা স্নায়ুতন্ত্রকে ঝিমিয়ে দেয়। ক্লোরোহেক্সা এটা খুলে ফেল, এই দেখবি এখানে লেখা আছে ক্লোরোহেক্সা মোস্ট ডেঞ্জারাস টু আওয়ার রেসপিরেটরি সিস্টেম। সবাই কিন্তু আমরা সবাই জ্বালিয়ে রাখি, কিন্তু এর রেসপিরেটরি সিস্টেমকে বিরাট ভাবে ড্যামেজ করে। যার জন্য দেখবি যে বাচ্চারা যদি অনেকদিন এটাতে থাকে তাহলে তাদের শ্বাসকষ্ট হয়। আমাদেরও হয়, যাদের এমনি অ্যাজমা প্রবলেম আছে তারা কিন্তু এই গন্ধটাকে অনেকেই সহ্য করতে পারে না, এই গন্ধটাকে। যাই হোক, এইভাবে আমরা ম্যালেরিয়া রোগকে কি করি না, নিরাময় করি, ম্যালেরিয়া রোগকে নিয়ন্ত্রণ করি। আমাদের একটা রোগ আমরা গেলাম, স্যার এটা ইমিউনোক্রোমাটোগ্রাফি হবে না? ইমিউনোক্রোমাটোগ্রাফি এগুলো কি বলবেন স্যার? সব একই জিনিস।
যে যখন সে কি করে ড্রপ করে কি ওই যখন তৈরি হয় ধূপটা নিশ্চয়ই তার সঙ্গে মেশানো যাবে কি করে ড্রপ করে থাকে কি বাষ্পাকার থাকে আমার জানা নেই। আমরা একটা রোগ গেলাম, এরপরে একটা রোগ যাব 2 নম্বর রোগ ফাইলেরিয়াসিস। আমরা সাধারণ কথায় যে রোগের নাম জানি ফাইলেরিয়া, এলিফ্যান্টিয়াসিস। এলিফ্যান্টিয়াসিস কেন না এই রোগে হাত পা ইত্যাদি মোটা হয়ে যায়, যার জন্য এলিফ্যান্টের মতন অতটা মোটা না, মোটামুটি ভাবে মোটা হয় বলে যার জন্য এর নাম হচ্ছে এলিফ্যান্টিয়াসিস, যাকে আমরা সাধারণ কথাই বলি গোদ ফাইলেরিয়া। এর প্যাথোজেনকে হচ্ছে উচেরেরিয়া, ব্যানক্রফটি, যাকে আমরা বলি কোন পর্ব জানিস? পর্ব অ্যাস্কেলহেলমিনথিস, নিমাটোহেলমিনথিস, প্রোটোজোয়া, পরিফেরা, নিডারিয়া, টিনোফোরা, প্লাটিহেলমিনথিস, অ্যাস্কেলহেলমিনথিস। প্লাটিহেলমিনথিস মানে হচ্ছে পিতাকৃমি, অ্যাস্কেলহেলমিনথিস মানে, নিমাটোহেলমিনথিস মানে হচ্ছে গোদকৃমি। এর ইনকিউবেশন পিরিয়ড কতদিন? 5 মাস থেকে 7 মাস বা 8 মাস। তার মানে উচেরিয়া ব্যানক্রফটি আজকে প্রবেশ করলে মিনিমাম 5 মাস বা 8 মাস পরে রোগের লক্ষণ কি হবে? প্রকাশিত হবে। ভেক্টরকে জানিস? স্ত্রী ভারতবর্ষে 3 ধরনের মশা পাওয়া যায়, অ্যানোফিলিস, কিউলেক্স আর এডিস। এডিস ইজিপ্টি, অ্যানোফিলিস স্টিফেন্সি আর কিউলেক্স ফ্যাটিগেন্স। অ্যানোফিলিস হচ্ছে মশকি, আগে যে রোগটা ম্যালেরিয়া, কিউলেক্স ফ্যাটিগেন্স হচ্ছে গোদ ফাইলেরিয়াসিস, আর এডিস ইজিপ্টি হচ্ছে ডেঙ্গি, চিকুনগুনিয়া, সোয়াইন ফ্লু ইত্যাদি। তাহলে এই হচ্ছে কি না ভেক্টর। আমরা আগেরটা দেখে এসেছিলাম, আগেরটার সংক্রামক দশার নাম আমরা কি পড়ে এসেছিলাম? গ্যামেটোসাইট দশা। এটা হচ্ছে উচেরেরিয়ার লার্ভা দশা। উচেরেরিয়ার লার্ভা দশার নাম হচ্ছে মাইক্রোফাইলেরিয়া। এইটা কি করে না আমাদের আক্রমণ করে। এই রোগের বিস্তার কেমন, এই রোগের সংক্রমণ কেমন? এই যে মাইক্রোফাইলেরিয়া লার্ভা, এদিকে কি আছে? এই যে মাইক্রোফাইলেরিয়া লার্ভা, এরা দিনের বেলা মানুষের আক্রান্ত ব্যক্তির গভীর রক্তবাহে থাকে। তার মানে দেহের গভীরে যে রক্তবাহগুলো আছে তাদের মধ্যে থাকে, কিন্তু গভীর রাত্রিবেলা এরা দেহস্থ চর্ম সংলগ্ন যে রক্তজানক সেখানে অবস্থান করে।
এরা কিন্তু দিনের বেলা কখনো কিন্তু আমাদের ত্বক সংলগ্ন রক্তজালকে অবস্থান করে না। এরা সবসময় রাত্রিবেলা গভীর রক্তবাহ থেকে বেরিয়ে আসে। গভীর রাতে যখন কিউলেক্স ফ্যাটিগেন্স যখন আক্রান্ত ব্যক্তি রক্তপান করে, দিনের বেলা করলে কিন্তু কখনোই হবে না, কারণ মশার প্রবেশী শুন আমাদের কিন্তু, আমি আগের দিনও বলেছি এখনো বলছি, যে আমাদের দেহের গভীরে কিন্তু যেতে পারে না। আমাদের ত্বক সংলগ্ন যে রক্তজালক সেখান থেকেই কিন্তু রক্ত নেয়। গভীর রাতে যখন কিউলেক্স ফ্যাটিগেন্স যখন মশকি যখন রক্তপান করে, তখন সেই রক্তের সঙ্গে কি যায়? মাইক্রোফাইলেরিয়া লার্ভা। মশকির প্রথমে শুন্ডে থাকে, শুন্ড মানে হচ্ছে শুন। মেনলি প্রথমে থাকে কিন্তু ক্রপ। ক্রপ মানে হচ্ছে পাকস্থলীর একটা অংশ। সেই ক্রপ থেকে যায় বক্ষ পেশিতে। বক্ষ পেশিতে লার্ভা, পরিণত লার্ভা হয়, পূর্ণাঙ্গ কৃমি নয়। কিন্তু আমরা যদি মেটামরফোসিস পড়ি, আমাদের সিলেবাসে এখন নেই, আমি একটু বলে নিচ্ছি। মেটামরফোসিস বা আমরা রূপান্তর বলি। পতঙ্গের জীবনচক্র সম্পন্ন করতে ডিম, লার্ভা, পিউপা আর পূর্ণাঙ্গ, এই প্রত্যেকটা দশা খোলস ত্যাগ করে এক একটা দশাকে অতিক্রম করে। এটাকে আমরা বলি রূপান্তর বা মেটামরফোসিস। তাহলে স্বাভাবিকভাবে এরাও কি এক ধরনের পতঙ্গ, মানে মশকি। মশকির যেমন মেটামরফোসিস হবে, রূপান্তর হবে, তার মধ্যে যে উচেরিয়া ব্যাংক অফ কি আছে তারও কিন্তু রূপান্তর হয়। তবে সেখানে পতঙ্গের মতন ডিম, লার্ভা, পিউপা, পূর্ণাঙ্গ হয় না। তাদের বলা হয় ফার্স্ট ইনস্টার দশা, সেকেন্ড ইনস্টার দশা, তার মানে প্রথম লার্ভা দশা, দ্বিতীয় লার্ভা দশা, তৃতীয় লার্ভা দশা ইত্যাদি। এদের মানে উচেরিয়া থার্ড ইনস্টার স্টেজ। ওদের কাছে রিঙ্গার আছে, নীলকালি রিঙ্গার সত্যিকার দরকার মনে হচ্ছে। নেল কাটার নিবি? কি সমস্যা কি বস? নেল কাটার না রিমুভার কোনটা? কিছু লাগবে না বিস্কুট করছিস তো নাকি পুজোর সময় নখ সাইজ করছিস? তাহলে একবার লার্ভা একবার খোলস ত্যাগ করবে, এক একটা স্টেজ আসবে। ফার্স্ট ইনস্টার স্টেজ, প্রথম লার্ভা দশা, আবার খোলস ত্যাগ করলো। সেকেন্ড ইনস্টার স্টেজ, সেকেন্ড লার্ভা দশা, আবার খোলস ত্যাগ করলো। থার্ড ইনস্টার স্টেজ বা থার্ড লার্ভা দশা, তৃতীয় লার্ভা দশা। এই তৃতীয় লার্ভা দশা হচ্ছে পূর্ণাঙ্গ দশা। এই পূর্ণাঙ্গ দশাটা কোথায় অবস্থান করবে? শুন্ডে। তাহলে মানুষের রক্ত থেকে নিল কখন? গভীর রাতে। নেওয়ার পরে প্রথমে আসবে কোথায়? ক্রপ। ক্রপ থেকে আসবে বক্ষপেশি, বক্ষপেশি থেকে আসবে শুন্ডে। তাহলে শুন্ডে কি আছে? পরিণত লার্ভা। সেই মশকি যখন সুস্থ মানুষকে কামড়াবে তাহলে পরিণত লার্ভা যাবে। পরিণত লার্ভা কি হবে? পূর্ণাঙ্গ কৃমিতে পরিণত হবে। সেই পূর্ণাঙ্গ কৃমি আমাদের যে লসিকা বাহ আছে সেই লসিকা বাহকে আটকে দেবে। তার মানে লসিকা আর যেতে পারবে না। লসিকা না যেতে পারলে আক্রান্ত স্থান কি হয়? আমাদের একটা কোশ্চেন আছে যে ফাইলেরিয়া রোগাক্রান্ত ব্যক্তির কোনোদিন রক্ত কালেকশন করেছিস? ফাইলেরিয়া যাদের আক্রান্ত হয়েছে দিনের বেলা কখন গেছিস? সকালেও গেছি, 10টার দিকেও গেছি। সম্পূর্ণ ঢং মানে না স্যার গিয়েছি। কোনোদিন হয় না। যারা ফাইলেরিয়া রোগে আক্রান্ত হবে তাদের রক্ত সবসময় গভীর রাতে নিতে হয়। বাবা নিয়েছে, আমি দিনের বেলা কোনোদিন টেস্ট করলে পাওয়া যায় না। তার কারণ হচ্ছে একটাই, আমি রক্ত নিলে হবে না। আমার যদি ফাইলেরিয়া হয়, আমার যদি রাত্রি দুপুরবেলা বা সকালবেলা যদি রক্ত নিই, জীবনে উচেরিয়া ব্যাংকক থেকে পাওয়া যাবে না। আমাদের একটা কোশ্চেন আছে যে ফাইলেরিয়া রোগে আক্রান্ত ব্যক্তির রক্ত সবসময় কেন গভীর রাতে নেওয়া? রাত 1টার দিকে। গভীর রাত, সে 1টা হতে পারে, 1:30 হতে পারে, 2টো হতে পারে, 12টা হতে পারে। বাবা যেত
12টা সাড়ে 12টা একটা গভীর রাতে নেওয়া হয়। তার কারণ হচ্ছে দিনের বেলা উচ্চারিয়া ব্যাংকটি কিন্তু সূর্যালোক সহ্য করতে পারে না, যার জন্য আমাদের দেহের গভীরে রক্তবাহে থাকে। যখন সন্ধ্যা হবে, রাত্রিবেলা যখন হবে, তখন সেই রক্তবাহ থেকে আস্তে আস্তে করে বেরিয়ে আমাদের চর্ম সংলগ্ন রক্তজালকে অবস্থান করবে। তার মানে যখন ব্লাড যখন কালেকশন করা হয়, তখন তো মহাশিরা মহাধমন থেকে তো রক্ত নেওয়া হয় না, রক্ত তো সুপারফিশিয়াল স্থান থেকে নেওয়া হয়। তার মানে দিনের বেলা তো লার্ভা তো মাইক্রোফাইলেরিয়া তো আর উপরে নেই, ও তো ভেতরে চলে গেছে, কারণ তো রক্তজালক সূর্যালোক তো সহ্য করতে পারে না। যত রাত হবে, ওয়েদার যত কুল হবে, তত কি হবে, বেরিয়ে আসবে। যার জন্য সব সময় যাদের ফাইলেরিয়া হয়, প্যাথোলজিস্টরা সব সময় গভীর রাতে গিয়ে ব্লাড কালেকশন করে। না, মেঘলা দিনে বৃষ্টি দিনে সূর্যালোকের আলো থাকে না, যদি অন্ধকার থাকে পুরো অন্ধকার, কি পুরো সূর্যগ্রহণ হয়ে গেল, তখনও কিন্তু সোলার চার্জ হয়। হ্যাঁ তাহলে কোথা থেকে আছে? এটা বাচ্চা ছেলে করছে। যদি বর্ষাকালে কি সোলার চার্জ হয় না, সময় বেশি লাগে, তার মানে নিশ্চয়ই রেডিয়েশন আছে, এখানেও তাই। এইটুকু অংশ বলে দেবো, তারপরে আমরা নিজের জীবন চক্র বলে দেবো। হ্যাঁ? না, এগুলো বই থেকে পড়ছি, এইখানে আর এইটা বলবো। উচেরেরিয়া, WUCHERERIA, উচেরেরিয়া লার্ভা দশা রাত্রিবেলা আক্রান্ত ব্যক্তির দেহের গভীর রক্তবাহে অবস্থান করে। রাত্রিবেলা সরি, দিনের বেলা করে, দিনের বেলা গভীর রক্তবাহে অবস্থান করে। কিন্তু রাত্রিবেলা আক্রান্ত ব্যক্তির দেহ চর্মস্থিত রক্তজালকে অবস্থান করে। রাত্রিবেলা কিউলেট সমস্যা কি? আক্রান্ত ব্যক্তির রক্তপান করার সময় উচেরেরিয়ার মাইক্রোফাইলেরিয়া লার্ভা দশা মশকির ক্রপ অবস্থান করে। কি বললেন না? ক্রপ
ক্রপে অবস্থান করে এবং ক্রপ থেকে বক্ষপেশিতে স্থানান্তরিত হলে পরিণত লার্ভা দশায় রূপান্তরিত হয়। এই পরিণত লার্ভা দশা মশকির মশকির শুন্ডে অবস্থান করে। উক্ত মশকি সুস্থ মানুষের রক্তপান করার সময় পরিণত লার্ভা দশা রক্ত স্রোতে মিশ্রিত হয়। রক্ত থেকে লসিকা বাহে প্রবেশ করলে পূর্ণাঙ্গ কৃমিতে পরিণত হয় এবং লসিকাবাহ অবরুদ্ধ করবে। লসিকাবাহ অবরুদ্ধ করে দেবে হয়েছে। আমরা এরপরে করছি উইচেরেরিয়ার জীবনচক্র। দুটো কোষক, মুখ্য কোষক হচ্ছে মানুষ আর গৌণ কোষক হচ্ছে স্ত্রী কিউরেক্স মশকি। এক নম্বর আমরা মানুষের দেহে আসবো। আমরা এক্ষুনি জেনে এসেছি, দেখ আক্রান্ত মানুষের লসিকাবাহে কি অবস্থান করে? পূর্ণাঙ্গ কৃমি। এক একটা পূর্ণাঙ্গ কৃমির দৈর্ঘ্য অনেকটা বড়, কিন্তু 8 থেকে 10 সেন্টিমিটার পর্যন্ত হয়। এরপরে কি হবে না, পূর্ণাঙ্গ কৃমি কি করবে? লার্ভা উৎপন্ন করবে। সেই লার্ভা কিন্তু বেরিয়ে আসবে কোথায়? রক্তের সঙ্গে। সবসময় পূর্ণাঙ্গ কৃমি অবস্থান করবে লসিকাবাহে, আর লার্ভা সবসময় মিশ্রিত হবে রক্তস্রোতে। তাহলে লার্ভা কি হলো? রক্তের সাথে মিশ্রিত হলো। মশকি যখন সেই মানুষকে যখন কামড়াবে, রক্তপান করবে, তখন লার্ভা দশায় কি হবে? মশকির দেহে প্রবেশ করবে। মেনলি মশকির দেহে কি হয়? মশকির দেহে আমরা এই পরজীবীর গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলো দেখতে পাবো।
মশকিতে কি কি পরিবর্তন ঘটে তার কতগুলো দশা আছে। এক নম্বর হচ্ছে প্রথম দশা। মশকি যখন আক্রান্ত মানুষের রক্ত পান করবে তখন লার্ভা দশা কোথায় যাবে? মাইক্রোফাইলেরিয়া যাবে। আমরা তো বলেছি সংক্রামক দশার নাম হচ্ছে মাইক্রোফাইলেরিয়া। তাহলে মশকির মধ্যে প্রবেশ করবে। সেই মাইক্রোফাইলেরিয়া কিন্তু বাইরের দিকে একটা প্রাচীর দ্বারা পরিবেষ্টিত। সেই প্রাচীরটাকে আমরা বলি শীত, SHEATH। শীত মানে হচ্ছে আবরণী। এবং আবরণী পরিবেষ্টিত মাইক্রোফাইলেরিয়া লার্ভা দশা যে মশকিটা পান করলো সেই মশকির পাকস্থলীর অগ্রপ্রান্তে থাকে। সঙ্গে সঙ্গে কি করবে? কিছুক্ষণের মধ্যে আবরণীটা নষ্ট করে দেবে, দিয়ে পাকস্থলী থেকে কোথায় আসবে? কোথায় আসে বলা আছে? বক্ষপেশি। বক্ষপেশিতে কিছুক্ষণ থাকবে, থাকার পরে পুনরায় আবার কি করবে? বৃদ্ধি শুরু করবে। এতক্ষণ কিন্তু তার মধ্যে কোনো বৃদ্ধি হয়নি। তাহলে মশকি আক্রান্ত ব্যক্তির রক্ত পান করার সময় আক্রান্ত ব্যক্তির রক্ত থেকে শীত পরিবেষ্টিত, আবরণী পরিবেষ্টিত মাইক্রোফাইলেরিয়া লার্ভা দশা গ্রহণ করে এবং সেটা কোথায় থাকে? মশকির পাকস্থলীর অগ্রপ্রান্তে। পাকস্থলীর অগ্রপ্রান্ত থেকে কোথায় যাবে? বক্ষপেশিতে। বক্ষপেশিতে কিছুক্ষণ থাকার পরে পুনরায় আবার কি করবে? বৃদ্ধি শুরু করবে। দ্বিতীয় দশা। দ্বিতীয় দশা কি না, যখন বৃদ্ধি শুরু করলো তারপরে প্রথম দুদিনে এর কি হবে? বৃদ্ধি হবে, সাপের মতন আকৃতি বিশিষ্ট হবে। তাকে বলা হবে প্রথম লার্ভা দশা। এবং এর সেই সময় বিশেষ বৈশিষ্ট্য হলো কি না, ক্ষুদ্র পরিপাকতন্ত্র গঠিত হবে। তারপরে যাব তৃতীয় দশা। এটা কথা হলো ফার্স্ট দুদিন, প্রথম দুদিন। তৃতীয় দশা হবে 3 থেকে 7 দিন হিসেব, কিন্তু প্রথম দুদিন 3 থেকে 7 দিনে পরপর দুবার এদের পরিণত হয় কিভাবে? খলস্ত্যাগ করে। আমরা বলেছি এক্ষুনি যেটা কি করবে? খলস্ত্যাগ করবে। পরপর দুবার খলস্ত্যাগ করবে। এখানে ছিল প্রথম লার্ভা দশা, এখানে হবে কি? দ্বিতীয় লার্ভা দশা। এরপরে আসবো কি? চতুর্থ দশা। চতুর্থ দশায় কি হবে? তৃতীয় লার্ভা দশায় পরিণত হবে এবং এটাই হচ্ছে তার পরিণত লার্ভা দশা। এবং এটাকেই আমরা বলবো কি? তৃতীয় লার্ভা দশা। আমরা বলেছিলাম না ফার্স্ট দুদিন, 3 থেকে 7 দিন, 10 থেকে 11 দিন। এই সময় এদের সম্পূর্ণ পরিপাকতন্ত্র গঠিত হবে, জননাঙ্গ গঠিত হবে ইত্যাদি। এই লার্ভা দশা কোথায় অবস্থান করবে? এরপরে মশকের শুনবে। এই মশকি যখন কামড়াবে তাহলে কি হবে? তৃতীয় লার্ভা দশা যাবে। কোথায় পৌঁছবে? মশক আক্রান্ত ব্যক্তি রক্তে লার্ভা সবসময় কি হবে? রক্ত হবে। রক্ত থেকে কোথায় প্রবেশ করবে? লসিকাবাহে। লসিকাবাহে আবার কিসে পরিণত হবে? তার মানে আক্রান্ত ব্যক্তির রোগ লক্ষণ প্রকাশিত হবে তখনই যখন পূর্ণাঙ্গ কৃমি রক্তবাহে লসিকাবাহে অবস্থান করে। তার মানে এই রোগের প্রধান লক্ষণগুলো আমরা কি বলবো? 1 নম্বরে আমরা বলতে পারি পূর্ণাঙ্গ কৃমি লসিকাবাহে অবস্থান করে লসিকাবাহ
অবরুদ্ধ করে। 2 নম্বর হচ্ছে কি, আক্রান্ত স্থান ফুলে যায়। 3 নম্বর হচ্ছে কি, স্যার এমনি মশা বানালে কি স্যার একই ঘটনা ভিতরে খুলে যায়? এমনি মশা মানে কি বলতে চাইছিস? না স্যার এমনি সাধারণ সময় স্যার মশা কামড়ালে কোন মশা? মশা অনেক ধরনের। মানে স্যার এই এখন যে স্যার মশাগুলো মানে এখন মশা মানে কোন মশা? আমি তো চিনি না। স্যার এডিস মশা ধরুন, আমি ধরলে তো হবে না। না এডিস মশা। এডিস মশা, এডিস মশা যদি এখন কামড়ায় তাহলে সেই মশাকে কি আগে কোনোদিন আক্রান্ত ব্যক্তিকে কামড়েছিল? পাশাপাশি কি কেউ আক্রান্ত ব্যক্তি আছে? তাহলে আমি কি বলি? মানে স্যার দেখি ফুলে যাওয়ার কথা বলছি স্যার। যা, মশা কামড়ালে ফুলে, এই কারণে মশা তার টক্সিন নিঃসরণ করে আমাদের চামড়াতে, যার জন্য জায়গাটা প্রদাহ হয়, ফুলে যায়। কিছুক্ষণের মধ্যে টক্সিনটা মিশ্রিত হয়ে যায়, যার জন্য মশা যখন কামড়ায় থ্রুআউটটা রাইটিং কিন্তু থাকে না, একটু চুলকালি ফুলে গেল, কিছুক্ষণের পরে কিন্তু জায়গাটা মিলে যায়। কারণ কি না, তারা এক ধরনের টক্সিন নিঃসরণ করে, সেই টক্সিনটা এই জায়গাটায় রিঅ্যাকশন করে বলে ফুলে যায়। কিছুক্ষণের পরে কিন্তু আর ফোলা থাকে না, জ্বালা থাকে না। এমনি মশকি যদি কামড়ায়, ইপ যদি ইজ হয়, বাট কিন্তু হট কি হবে না। তার জন্য পাশাপাশি রুগী দরকার হবে, সেই মশকির মধ্যে যেন লার্ভা দশা থাকে, মাইক্রোফাইলেরিয়া যেন থাকে, সেই মশকি যেন গভীর রাতে কামড়ায়। সাধারণত অ্যানোফিলিস আর কিউলেক্স এরা রাত্রিবেলা কামড়ায়, আর ডেঙ্গুর এডিস দিনের বেলা কামড়ায়। এবং এডিস মেনলি কামড়ায় আমাদের সফট জায়গাগুলো, হাতের তালু, পায়ের তালু, পায়ের নিচে, কানের লতি, হ্যাঁ এইগুলোতে কামড়ায়। কিন্তু এডিস মশাকে কিন্তু সবসময় দিনের বেলা কামড়াবে, আর এই সমস্ত জায়গাগুলো কামড়ায়। তাহলে আক্রান্ত স্থানে কি হবে? তুই তো নাগল ধরিস, বুঝতে পারছিস? আক্রান্ত স্থানে কি হয় না, প্রদাহ হয়। আচ্ছা, এইখানে আমি আমাকে যদি এর কারণ জিজ্ঞেস করি, আমি কিন্তু এক্সাক্ট কারণ এখনো দিতে পারবো না। আমি প্রতি বছর একই সিডিতে লোড করা আছে, একই কথা বলি, আমি কোনো জায়গায় পাইনি এর উত্তর কি হবে। আমি নেটেও পাইনি, অনেক বই ঘেটেছি এই উত্তরটা পাওয়ার জন্য, নেট দেখেছি, আমি কোনো জায়গায় পাইনি। একটা লক্ষণ আছে, সব জায়গায় কিন্তু হায়ার বইতেও লেখা আছে, আর 11-12 বইতেও লেখা আছে যে ফাইলেরিয়া রোগাক্রান্ত ব্যক্তি অমাবস্যার পূর্ণিমাতে ব্যথা বেশি হয় এবং জ্বর আসে। এর এক্সাক্ট কারণ কিন্তু আমি জানতে পারিনি এখনো, তবে আমার মনে হয়েছে এটা। আমি আমার স্যারকেও ফোন করে জিজ্ঞেস করেছিলাম, স্যার বলল যে তোর হলেও হতে পারে, তিনিও কিন্তু বলতে পারেননি। বলছে যে যখন অমাবস্যা বা পূর্ণিমা হয়, তখন সমুদ্রের সঙ্গে সূর্য বা চাঁদের কি হয়, একটা আকর্ষণ বল ক্রিয়া করে। তো এটা হচ্ছে আমার যুক্তি ছিল। স্যার বলছেন যে হলেও হতে পারে, স্যার কিন্তু ওভারসিংলিং কিছু বলেন। এবার এই আকর্ষণ বল, আমাদের শরীরে কি আছে, প্রচুর পরিমাণে হাইড্রোজেন H+ আয়ন আছে। এবার এই H+ আয়নের সঙ্গে এই যে আকর্ষণ বলের কোনো কিছু একটা ক্রিয়া করে, যার কারণে অমাবস্যা বা পূর্ণিমাতে যারা এই রোগে আক্রান্ত হয়, তাদের অমাবস্যা পূর্ণিমাতে আক্রান্ত স্থানে প্রদাহ অনেক বেশি হয় এবং জ্বর আসে গায়ে। তার এক্সাক্ট কারণ মনে হয় এরকম হলেও হতে পারে যে সূর্য বা চাঁদের সঙ্গে সমুদ্রের যে আকর্ষণ বল ক্রিয়া করে, সেই আকর্ষণটা আমাদের যে দেহতরণে যে আয়ন আছে, মেনলি H+ আয়ন, তাদের সঙ্গে কোনো একটা ক্রিয়া ঘটনা ঘটে এরকম কিছু একটা সৃষ্টি করে। তার মানে আমরা বলতে পারি এইরকম হলেও হতে পারে। আমি কিন্তু এক্সাক্ট এখন আর জানতে পারিনি, কোনো জায়গায় কিন্তু নেই উত্তরটা। অমাবস্যা এবং পূর্ণিমাতে
দাও বেশি হয়। দেখবি যে যদি বাড়িতে যদি বয়স্ক মানুষ থাকে তাদের যদি অ্যাপটাইটিস হয়, হ্যাঁ অবশ্যই বেশি দেখবে অমাবস্যা পূর্ণিমাতে বেশি হয়। হয় কিন্তু ঘটনা স্যার হাতটা ভেঙে গেলেও তো হয়। তাও হতে পারে, সেটা আমি জানি না। হাতটা ভেঙে গেলে হয় জানি না। বাতে আর্থাইটিস মানে হচ্ছে বাতের ব্যথাটা কিন্তু হয়, আমি শুনেছি বয়স্ক মানুষদের ক্ষেত্রে। 5 নম্বর হচ্ছে যেহেতু আমাদের লসিকা বাহুতে অবরুদ্ধ হয়ে যায়, তার মানে লসিকা কি হবে, যেতে আসতে পারবে না। তাহলে কি হবে, আক্রান্ত স্থান কি হবে, ফুলে যাবে। তো হাত পা ফুলে হাতির পায়ের ন্যায় হয়। একে এই কারণে কি বলা হয়, এলিফ্যান্টিয়াসিস বলে। আমরা এইটুকু অংশ বলে দেবো। মানুষের দেহ আক্রান্ত ব্যক্তি লসিকা বাহে উচেরেরিয়া WUCHERERIA উচেরেরিয়ার পূর্ণাঙ্গ কৃমি অবস্থান করে। একটি পূর্ণাঙ্গ কৃমির দৈর্ঘ্যে প্রায় 8 থেকে 10 সেন্টিমিটার হয়। পূর্ণাঙ্গ কৃমি লার্ভা উৎপন্ন করলে সেই লার্ভা রক্তস্রোতের সঙ্গে মিশ্রিত হয়। স্ত্রী কিউলেক্স মশকি রক্তপান করলে উক্ত লার্ভা দশা মশকির দেহে প্রবেশ করে। মশকির দেহে পরজীবীর পরিবর্তন। স্ত্রী কিউলেক্স মশকি প্রথম দশা স্ত্রী কিউলেক্স মশকি হ্যালো, আক্রান্ত ব্যক্তির
আক্রান্ত ব্যক্তির রক্ত পান করলে শীত SHEATH শীত বা আবরণী পরিবেষ্টিত মাইক্রোফাইলেরিয়া লার্ভা শীত SHEATH শীত বা আবরণী পরিবেষ্টিত মাইক্রোফাইলেরিয়া লার্ভা মশকির পাকস্থলীর অগ্রভাগে অবস্থান করে। মশকির পাকস্থলীর অগ্রভাগে অবস্থান করে। পাকস্থলীর অগ্রভাগ থেকে বক্ষপেশিতে যায় এবং বক্ষপেশিতে কিছু সময় থাকার পরে পুনরায় বৃদ্ধি শুরু করে। দ্বিতীয় দশা প্রথম দুদিনে লার্ভা দশা বৃদ্ধিপ্রাপ্ত হয়ে প্রথম লার্ভা দশায় পরিণত হয়। একে দেখতে অনেকটা সাপের ন্যায়। এবং এই সময় ক্ষুদ্র পরিপাকতন্ত্র গঠিত হয়। তৃতীয় দশা তিন থেকে 7 দিনে পরপর দুবার খোলস ত্যাগ করে দ্বিতীয় লার্ভা দশায় কেন আগেরটা তো ছিল প্রথম, দ্বিতীয় লার্ভা দশায় পরিণত হয়। আগেরটা প্রথম ছিল, আগেরটা কি ছিল? দ্বিতীয় বলেছি। লার্ভা দশাটাতে প্রথম লার্ভা দশাই বলে। ব্যাস ঠিক আছে, এবার দ্বিতীয় লার্ভা দশায় পরিণত হয়।
চাণক্য নাম শুনছি অনেকটা কি তার মতো। এরপরে চতুর্থ দশা, এখানে এক লাইন আমি হ্যাঁ এক লাইন নিবি, এক লাইন করতে করতে তখন শেষ হয়ে যাবি পরীক্ষা হল, এক লাইনও মনে পড়বে না। 10 থেকে 11 দিনে দ্বিতীয় লার্ভা দশা খোলস ত্যাগ করে তৃতীয় লার্ভা দশায় পরিণত হয়। এবং ইয়া পরিণত লার্ভা দশা এই দশা পরিপাকতন্ত্র সুগঠিত হয় এবং জননাঙ্গ গঠিত হয়। পরিণত লার্ভা দশা মশকির শুন্ডে অবস্থান করে। ব্যাস, রোগ লক্ষণ আমরা এরপরে যাচ্ছি রোগের চিকিৎসা বা রোগের নিয়ন্ত্রণ, যাই বলি না কেন। দেখ এখানেও কিন্তু দু ধরনের চিকিৎসা করা হবে। একটা হচ্ছে আক্রান্ত ব্যক্তির চিকিৎসা করে, আর একটা হচ্ছে বাহক পতঙ্গকে ধ্বংস করে। এইবার আমরা দেখে এসেছি, দেখ আক্রান্ত ব্যক্তির মধ্যে উচেরেরিয়ার 3টে দশা থাকে, কিন্তু পূর্ণাঙ্গ কৃমিও থাকে, মাইক্রোফাইলেরিয়া তো থাকেই, অপরিণত লার্ভা দশাও কিন্তু থাকে। এবার রোগীর মধ্যে উচেরেরিয়ার কোন দশা আছে তার উপর কিন্তু ভিত্তি করে রোগের চিকিৎসা করতে হবে। আমরা বলতে ভুলে গেলাম, এই রোগের নির্ণয় পদ্ধতি কি? এই রোগের নির্ণয় পদ্ধতি হচ্ছে ইমিউনো ক্রোমাটোগ্রাফি, কার্ভ টেস্ট, এটাকে বলা হয় আইসিটি, ইমিউনোক্রোমাটোগ্রাফি, কার্ভ টেস্ট, ফাইলেরিয়াসিস কিট। পুরো পরীক্ষাটার নাম কিন্তু সংক্ষেপে বলা হয় আইসিটি ফাইলেরিয়াসিস কিট। আইসিটির পুরো নাম হচ্ছে ইমিউনোক্রোমাটোগ্রাফি কার্ভ টেস্ট। এবার এই পরীক্ষা দ্বারা বোঝা যাবে যে আক্রান্ত ব্যক্তিতে কি আছে, মাইক্রোফাইলেরিয়া আছে না পূর্ণাঙ্গ কৃমি আছে, না পূর্ণাঙ্গ লার্ভা আছে, না পূর্ণাঙ্গ কৃমি আছে, না অপরিণত লার্ভা আছে। পূর্ণাঙ্গ লার্ভা মানে আমরা বলি মাইক্রোফাইলেরিয়া। যদি পূর্ণাঙ্গ কৃমি দ্বারা আক্রান্ত হয়
পূর্ণাঙ্গ কৃমি ধ্বংস করার জন্য, দেখেছিস কিনা জানি না, যারা এই রোগে আক্রান্ত ব্যক্তি তারা জলে পা ডুবিয়ে থাকে। তার কারণ হচ্ছে সেই জলে অ্যান্টিমোনিয়াম এবং আর্সেনিক্যাল প্রিপারেশন ব্যবহার করা হয়। অ্যান্টিমোনিয়াল আর আর্সেনিক্যাল প্রিপারেশন এটা শুধুমাত্র পূর্ণাঙ্গ কৃমিকে ধ্বংস করার জন্য। 2 নম্বর, যদি আইসিটি ফাইলেরিয়াসিস কিট বলে যে আক্রান্ত ব্যক্তিতে মাইক্রোফাইলেরিয়া আছে, মাইক্রোফাইলেরিয়া ধ্বংস করার জন্য হেট্রাজেন, হেট্রাজেন হচ্ছে একটা ওষুধ, হেট্রাজেন ব্যবহার করা হয়। আরেকটা কি, অপরিণত লার্ভাকে ধ্বংস করার জন্য ডাইইথাইল কার্বামিজন ব্যবহার করা হয়। তাহলে এটা হচ্ছে কি, আমরা বলে এসেছি যে আক্রান্ত মানুষের পূর্ণাঙ্গ কৃমিও থাকতে পারে, পরিণত লার্ভা মাইক্রোফাইলেরিয়াও থাকতে পারে, আবার অপরিণত লার্ভাও থাকতে পারে। এই হচ্ছে রোগীর চিকিৎসা। 2 নম্বর হচ্ছে কি না, আমরা যদি বাহক পতঙ্গকে ধ্বংস করি, একই জিনিস। ম্যালেরিয়ার ক্ষেত্রে বাহক পতঙ্গকে ধ্বংস করার জন্য যে যে পদ্ধতি অবলম্বন করা হয়েছিল, সেই ডিডিটি বা জলাশয়ে কেরোসিন প্রয়োগ করে বা লার্ভা খাদক যে সমস্ত মাছ, একই জিনিস। আমরা 2 নম্বর রোগ গেলাম ফাইলেরিয়াসিস। 3 নম্বর রোগের নাম হচ্ছে অ্যাসকারিয়াসিস। অ্যাসকারিয়াসিসের একটা বসিরহাটে একটা ভালো গল্প আছে, বলছি। এর প্যাথোজেন কি, গোল কৃমি, আগেটা ছিল গোত কৃমি। আমরা পরপর 3টে কৃমি পড়ব, গোত কৃমি, গোল কৃমি আর হচ্ছে ফিতা কৃমি। পরের দিন যেটা আরম্ভ করবো সেটা হচ্ছে টিনিয়া সোলিয়া, ফিতা কৃমি। এটা হচ্ছে গোল কৃমি, আগেটা ছিল গোত কৃমি। গোল কৃমি আর গোত কৃমি হচ্ছে নিমাটোহেলমিনথিস, অ্যাস্কেলহেলমিনথিস বর্গভুক্ত, আর টিনিয়া সোলিয়াম হচ্ছে প্লাটিহেলমিনথিস বর্গভুক্ত। এর প্যাথোজেনের নাম কি, অ্যাসকারিস। এই উচ্চারণটা কি হবে রে? LUMBRICOIDES। হ্যাঁ, মোটামুটি লুম্ব্রিকয়েডিসও বলা হয়, লাম্ব্রিকয়েডিসও বলা যাবে। আমি সবসময় পড়াই লুম্ব্রিকয়েডিস বলি। উচ্চারণ নেই, মানে খুব প্যাথেটিক ব্যাপার হয়েছিল। তখন বসিরহাটে সবে আমার স্টুডেন্ট টিউশনে বাড়ছে, মানে আসতে গেল বছর 4-5 আগে। তখন এখানে অনিমেষ বলে একটা ছেলে আছে,
অনিমেষ দাস মনে হয়। জাস্ট আমি মানে বই দোকানটার অপোজিটে গলি আছে, ভালো স্টুডেন্ট, ফিজিক্স অনার্স পড়ে। অনিমেষ, অনিকেতের দাদা পড়ে, পার্থ লম্বা করে যে এখন এনফিল্ড চালায়, কৌশিক, পার্থ বলছি, কৌশিক, ময়ূরী, এইখানে তিথি, এইরকম একটা ব্যাচ ছিল, ভালো ব্যাচ। এবার তখন কোনো একজন টিচার এইবার বলছে যে এরকম লুঙ্গি কয়েলিস কেন? ক্যালকাটা ইউনিভার্সিটির সমস্ত টিচার এটাকে লাম্বরি কয়েলিস বলে। যারা লুঙ্গি কয়েলিস বলে তারা নিশ্চয়ই ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়ে না। আমি তো ক্যালকাটা ইউনিভার্সিটি, আমি তো বিদ্যাসাগর ইউনিভার্সিটি। ওই যে যারা লুঙ্গি কয়েলিস বলে তাদেরকে জুতো মারা উচিত বলে। এবার এরা সেদিন শুনে নিয়েছে কৌশিক হচ্ছে খুব মোস্ট ডেঞ্জারাস ছেলে, মানে অনিকেতের যে দাদা। এখানে মারপিট লাগিয়ে দিল একদিন, কাকে কি একটা বলেছিল, সে মার ধর আমাকে গিয়ে থামাতে হয়েছে। সে বিভৎসের ব্যাপার, ওর মানে যে কোনো মুহূর্তে হাত চলে যায়। এবার তো আমার কাছে এসে বলছে, ঠিক আছে স্যার বলেছেন, আর কি করবো, যাই হোক তাহলে আমাকে কোনদিন যেতে হবে বল, আমি সেদিন গিয়ে জুতো খেয়ে আসবো, আর যদি না থাকে আমি ওটা সঙ্গে নিয়ে যাবো। হ্যাঁ আপনি এরকম বলছেন, আপনি চলুন। আমি কি করবো, বলেছে আমি কি করবো এখন? আমি স্যার সঙ্গে ঝগড়া করবো না যুদ্ধ করবো? যাই হোক এরকম হয়ে গেছে। ব্যাস তারপরের দিন এবার যে স্কুলের কথা, সেই স্কুলের ম্যাক্সিমাম এই চলছে নি, এটা কেটে দিবি। এর ইনকিউবেশন পিরিয়ড কতদিন? এর ইনকিউবেশন পিরিয়ড হচ্ছে 20 থেকে 25 দিন। এই রোগের কিন্তু বাহক নেই। এই রোগটা কিভাবে, বাহক ছাড়া কিন্তু এর সংক্রামিত হয়। কিভাবে হয়? যে সমস্ত জমিতে মানুষের মল সার রূপে ব্যবহার করা হয়, বাসন্তী এক্সপ্রেসওয়ে দিয়ে যাবি টুয়ার্ড সায়েন্স সিটি, একটা খালের মতন আছে না, কালো জল, গেছিস ওই রাস্তা দিকে, দেখবি উঁচু জায়গার পরে দেখবি সবজি চাষ হয়। কলকাতার যত বর্জ্য পদার্থ সেইখানে কিন্তু সঞ্চিত হয়। ওইখানে যে সার, ওটা কিন্তু মানুষের মল, ওটা ল্যাট্রিন ফ্যাট্রিন ইত্যাদিতে সব বর্জ্য পদার্থ তো ওখানে এসে সঞ্চিত হয়। এবার যে সমস্ত জমিতে মানুষের মল সার রূপে ব্যবহার করা হয়, সেই সমস্ত সবজিতে অ্যাসকারিসের লার্ভাযুক্ত ডিম থাকে। সেই সবজি যদি ভালো করে ধুয়ে সেদ্ধ করে, আমাদের তোদের বসিরহাটের দিকে কিন্তু আসে না, বসিরহাটে সবজি আসে কিন্তু এদিকটা থেকে। গ্রেটার কলকাতার যত সবজি, সব সবজি কিন্তু ওই সবজি। গ্রেটার কলকাতা মানে রাজারহাট, নিউ টাউন ইত্যাদি, সোনারপুর ইত্যাদি, সল্টলেক ইত্যাদি সব সবজি কিন্তু গ্রেটার কলকাতার সবজি কিন্তু সব হচ্ছে এই হচ্ছে। এবার সেই সবজিতে কি হয় না, লার্ভাযুক্ত ডিম মিশে থাকে। সেই সবজি যদি ভালো করে যদি ধোয়া না হয়, যদি শুদ্ধ না হয় ভালো করে, তাহলে কিন্তু এই রোগের সংক্রমণ থাকে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যেখানে ডিপ টুয়েল নেই, অগভীর নলকূপ, গ্রামের দিকে, আমাদের গ্রামের দিকেও আছে, 26 ফিট লেয়ার, মাত্র 26 ফিট। সেই সমস্ত জলগুলোতে কি হবে, অ্যাসকারিসের ডিমযুক্ত লার্ভা থাকতে পারে। 3 নম্বর, মৃত্তিকা দূষণ একটা স্বাভাবিক ব্যাপার। এইবার এই রোগটা কিন্তু হ্যান্ড টু মাউথ। আজকে করোনা হয়েছে বলে আমরা হাত এত ধুচ্ছি, হাত ধোয়া কিন্তু সুস্বাস্থ্যের একটা গুরুত্বপূর্ণ লক্ষণ। কিছু কিছু মনুষ্যরূপী ব্যাঘ্র আছে যাদের নখ আছে না, যাই হোক আমি মিন করছি না। এবার সেই নখের ভিতরে কিন্তু ওই মাটি যদি প্রবেশ করে তাহলে কিন্তু অ্যাসকারিসের লার্ভা যাবে। হ্যান্ড টু মাউথ। তো নখ যতই পরিষ্কার হোক,
কোনো না কোনো সময় তার মধ্যে ময়লা যদি থাকে তাহলে কিন্তু রোগ ছড়াতে পারে। তাহলে আরেকটা হচ্ছে কি না, অনেক সময় এই ডিমগুলো কি হয় না বায়ু দ্বারা বাহিত হয়, মানে বায়ুর মাধ্যমে বাহিত হলে সুস্থ মানুষের খাদ্যে বা জলের সঙ্গে কি হবে, মিশ্রিত হবে, তারপরে এই রোগটা হতে পারে। এইভাবে রোগটা কি হয়, সংক্রামিত হয়। এখানে কিন্তু কোনো ভেক্টর নেই, কোনো বাহক নেই, বলে দেব। এই জন্য সামনে বৃহস্পতিবার থেকে আবার বৃহস্পতিবার দুটো শিখছি। মানুষের মল যে সকল জমিতে সার রূপে ব্যবহার করা হয়, সেই সকল জমিতে উৎপন্ন সবজির সঙ্গে অ্যাসকারিসের ডিমযুক্ত লার্ভা লেগে থাকে। সবজি সবজি ভালো করে ধুয়ে বা সুসেদ্ধ না করে ভক্ষণ করলে এই রোগের আক্রান্ত হতে পারে। 2 নম্বর, অনেক সময় পানীয় জলের সঙ্গে অ্যাসকারিসের লার্ভাযুক্ত ডিম মিশে থাকে, ডিমযুক্ত লার্ভা না লার্ভাযুক্ত ডিম? ওই একই জিনিস মিশে থাকে, এবং সেই জল পান করলে আরে বাইরের আলোটা জ্বালাতে হয় তো, সেইটুকু জ্ঞানও নেই, তো অন্ধকার হয়ে গেছে, ছেলে করে যাবে কি করে? ওই জল পান করলে এই রোগের সংক্রমণ বৃদ্ধি পায়। তিন নম্বর, গ্রামাঞ্চলে মৃত্তিকা দূষণ স্বাভাবিক ব্যাপার, স্বাভাবিক ঘটনা। মৃত্তিকার সঙ্গে মিশ্রিত অ্যাসকারিসের লার্ভা হাত, নখ ইত্যাদির মাধ্যমে দেহের মধ্যে প্রবেশ করে। পরের পয়েন্ট, লার্ভা কি হলো? চার্জ নেই, মিগারের ফোনে নেই। হ্যাঁ, মিগারের ফোনে চার্জ নেই। পরের পয়েন্ট, অ্যাসকারিসের লার্ভা
এটা একবার বলুন। হ্যাঁ অ্যাসকারিসের লার্ভা লার্ভা না নখ মুখ হাত ইত্যাদির মাধ্যমে দেহের মধ্যে প্রবেশ করে। এটা কি চলছে না বন্ধ হয়ে আছে? চলছে লাস্ট পয়েন্ট, অ্যাসকারিসের লার্ভা ও ডিম বায়ু দ্বারা বাহিত হয়ে খাদ্য পানীয় ইত্যাদিকে সংক্রামিত করতে পারে। ব্যাস। সেভ করবে, সেভ